যারা এক বুক স্বপ্ন আর সহায় সম্বলকে পুঁজি করে পাড়ি দেন ভিন দেশে, কখনো হন প্রতারিত, কখনো বা ফিরে আসতে হয় সব হারিয়ে, কিংবা হয়তো কেউ বা পারেনি না দেশের সীমানা পেরোতেই। অভিবাসী প্রত্যাশীদের এমন কত শত সমস্যা, কিভাবে দালালদের খপ্পর থেকে পাওয়া যেতে পারে নিষ্কৃতি, বা প্রতারণার শিকার হলে কি হতে পারে তার প্রতিকার, সেসব জানাতে আমাদের আয়োজন অভিবাসীর আদালত। বিভিন্ন তিক্ত অভিজ্ঞতার শিকার অভিবাসন প্রত্যাশীদের কয়েকজনের সরাসরি অভিজ্ঞতা আর সেই সাথে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের কাছ থেকে সমাধান জেনে নেবার এই অনুষ্ঠানে সবাইকে স্বাগত। বিশেষজ্ঞ হিসেবে আজকে আমাদের সাথে আছেন রামরুর প্রোগ্রাম পরিচালক মেরিনা সুলতানা এবং আছেন আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ হুমায়ুন কবির। আপনাদের দুজনকেই স্বাগত জানাই। আর বলছিলাম আমাদের সাথে স্টুডিওতে থাকবেন এমন কয়েকজন যাদের বিভিন্ন অভিজ্ঞতা, বিভিন্ন সমস্যার সমাধান দেবার আমরা চেষ্টা করব। আছেন আমাদের সাথে খালেক মিয়া, আছেন আলামিন, আমাদের সাথে আছেন মোহাম্মদ শহীদুল ইসলাম, আলী আজম এবং আমিনুর। আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। আমরা যেটি করে থাকি সবসময় শুনে থাকি ওনাদের কি সমস্যা। আমি প্রথমে মোহাম্মদ খালেক মিয়া আপনার কাছে যেতে চাই। আপনি কোন দেশে যাবার? কাতার। কি হয়েছিল বলুন তো, আপনার অভিজ্ঞতাটি আগে জানতে চাই। আমার হলো আমি কাতার গেছি, যাওয়ার পরে আমার মেডিকেল আনফিটে পাঠিয়ে দিছি কোম্পানি। আচ্ছা, আমার এখন মেলা আপনারা আসুন, মেলা রেন্ট পাতি করে গেছিলাম, 3,60,000 টাকা দালালটা দিয়ে গেছি। আমার কথা হইলো যে মেলা টাকা রেন্ট পাতি করে গেছি, সবটি টাকায় আমার দায়ের করা এবং সুদি করা। আমি খুব ক্ষতিগ্রস্ত হয়েছি। আমার এই টাকাটি আমার চাই। মেরিনা সুলতানা, মানে কাতারে গিয়ে তিনি মেডিকেল আনফিট হয়েছেন, এখান থেকে মেডিকেলে টেস্ট দিয়ে যাবার কোনো সুযোগ এটা হচ্ছে ব্যাপার যে কাতারে কিন্তু মানে মেডিকেলে এখান থেকে তাকে ফিট দেখিয়ে দিয়েছে। হ্যাঁ, না হলে কিন্তু সে যেতেই পারতো না। এবং ফিট দেখানোর পরে ওখানে আনফিটটা ওখানে হয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে আমরা বেশ কিছু কমপ্লেন এরকম কিন্তু পাচ্ছি কাতারের এন্ডো স্পেশালি, যে যারা যাচ্ছে, যেহেতু এখানে প্রতারণাকারী যারা প্রতারণা করছে, মিডলম্যান বলি বা মানে তারাই কি মানে মেডিকেল রিপোর্টটা দেখাচ্ছে তাদের সাথে যেরকম যারা, কারণ এখানে সিলেক্টিভ কিন্তু মেডিকেল সেন্টার থেকে মেডিকেল টেস্টগুলো করা হয়। এবং আমি জানতে, ওটা আপনি নিজে কি রিপোর্টগুলো নিয়েছিলেন না এখানেও দালাল ভূমিকা রাখছে? মানে এই দেশে যেখানে আপনি মেডিকেল টেস্ট দিয়েছেন সেই রিপোর্টটা দালাল নিছে। আমার খালি মেডিকেল করবার নিয়ে ঢাকা নিয়ে আইছিল, কাগজপত্র সব মেডিকেলের রিপোর্ট দালাল নিয়ে গেছে। এবং উনি যেটা বলেছেন যে 7 দিনের মধ্যেই তাকে আসলে প্রথম টেস্ট করায় এবং তারপর 15 দিনে আবার টেস্ট করিয়ে তাকে হচ্ছে দুবারই তাকে হচ্ছে আনফিট আপনাকে বলে। তার মানে যদি মেডিকেলে আনফিট করাটা কিন্তু দালালের জন্য খুব একটা সহজ একটা পদ্ধতি। হ্যাঁ, যে তাতে হয় কি তার দায়বদ্ধতার জায়গাটা কমে যায়। কত টাকা খরচ হয়েছিল আপনার সব মিলিয়ে? 3,60,000 টাকা তো দালালে দিছি, আমার 4 লাখ টাকা খরচ হয়েছিল। আচ্ছা, এর থেকে আসলে প্রতিকার পাবার মানে আইনগত কোনো ব্যবস্থা নেবার সুযোগ কি রয়েছে? আইনগত প্রতিকার আমি প্রথমে যেটা বলবো সেটা হলো 31-এর ঘ ধারার বিধান মতে, সেটা হলো প্রতারণার কথা বলছে যে যদি কোনো লোক অন্য লোককে অধিক বেতন ভাতা অথবা সুযোগ সুবিধার কথা বলে টাকা অর্থ লেনদেন করে, অথবা ওনার বিষয়টি দেখা যাচ্ছে যে উনি এইখানে মেডিকেলে ফিট হয়েছেন, এখানে বলছে অন্য কোনো ভাবে কোনো ধরনের প্রতারণা করলে। এখন দেখেন প্রতারণার আমি একটা কথা যেটা জোর দেই যে এই প্রতারণা যে কত রকমের হতে পারে সেটা অকল্পনীয়। দেখেন এই ক্ষেত্রে ওনাকে আসলে এটাও আবার যারা আমাদের ভাইয়েরা যারা অনুষ্ঠানটা দেখছেন, একটা অভিবাসন প্রক্রিয়া কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা স্টেপ হলো কিন্তু মেডিকেল চেক আপটা। মেডিকেল চেক আপের ব্যাপারে আপনাদের অত্যন্ত সতর্ক হতে হবে যে যদি যোগ্যতা না থাকে যাওয়ার দরকার নেই, কিন্তু যদি দেখেন এখানে উনি মেডিকেলে ফিট হলো না আনফিট হলো, উনি কিন্তু নিজে কোনো কিছু জানলেন না, দালাল কিন্তু সমস্ত কিছু সংগোপনে কাজটা করছে। এখন ওইখানে নেওয়ার পরে কিন্তু সে বুঝতে পারলো যে এখন এই মেডিকেল করানোর ব্যাপারেও কিন্তু কিছু কিছু রোগ আছে, যেমন ধরেন হেপাটাইটিস বি যদি হয়, যেটাকে আমরা সাধারণত জন্ডিস বলি, যক্ষা, তারপরে আপনার ধরেন যে শ্বাসকষ্টজনিত রোগ, এ ধরনের রোগের যদি থাকে সেই লোকগুলো যেতে পারে না। এখন উনি 7 দিন আগে ফিট হলো, তার 7 দিন পরে যাই সে আনফিট হয়ে গেল, এটাও কিন্তু একটা প্রতারণার রূপ। এখন আমি যেটা বলবো খালেক ভাইকে একটু অ্যাড্রেস করে বলি যে যেহেতু ক্লিয়ারেন্সটা বিএমইটি থেকে আসে, উনি যে যাবেন স্মার্ট কার্ডটা তো বিএমইটি থেকে সমস্ত কাগজ শেষ হওয়ার পর স্মার্ট কার্ডটা নিয়ে ওরা যাচ্ছেন।
এইখানে আমাদের কাছে কিন্তু এই ইনফরমেশনগুলো আমরাও নানান দিক থেকে পাচ্ছি যে যাওয়ার পর বলছে আনফিট, এবং আনফিট হওয়ার পর যখন সে ফিরে আসছে, যখন সে ক্লেম করছে দালালকে যে আমি তো এখানে দেশে তো ফিট ছিলাম, তো সেই দায়িত্বটা তখন কিন্তু দালাল নিতে এই যাচ্ছে। তার জন্য প্রতারণা প্রমাণের কোনো মানে তার উদাহরণ জন্য কি আছে এই জায়গায় এইখানে একটা মনিটরিং আসলে দরকার। আচ্ছা। হ্যাঁ, এখানে একটা মনিটরিং দরকার। কেন যে যে মেডিকেল সেন্টারগুলো থেকে আসলে সার্টিফিকেটগুলো তারা নিচ্ছে, সেখানে আসলে যে প্রতারণা চক্রটা কিভাবে কাজ করছে এবং সেটা কিভাবে কন্ট্রোল করা যায়, সেইটা হলেও কিন্তু একটা বড় সংখ্যক অভিবাসী এই প্রতারণার হাত থেকে মানে রক্ষা অ্যাডভোকেট পাবে। কবির যেটা বলছিলেন যে মানে প্রতারণার বহুবিধ উপায় রয়েছে, যে মানে যেখানে সাধারণ মানুষ একেবারে মেডিকেল ফিটনেসের কাগজ হাতে পেয়েও যে ফিরে আসতে হচ্ছে তাদেরকে আনফিট এই বিষয়টি দেখে। তাহলে উনাকে মানে আইনগত ওনার আইনগত যেটা আমি ওনাকে রিকোয়েস্ট করব সেটা হলো যে আপনি ফৌজদারি মামলা যদি করেন 31-এর ঘ ধারার বিধান অনুযায়ী, যেটা সর্বোচ্চ কারাদণ্ড হলো 5 বছর। আর আরেকটাই হলো যে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হলো যে যেহেতু দালাল তো আপনার আশেপাশের লোকই, জি, যেহেতু আপনার আশেপাশের লোক আছে, সেহেতু আমি অনুরোধ করব আপনাকে যে 41 ধারার বিধান মতে যে আপনি একটা কাজ করতে পারেন, যে একটা পিটিশন যদি সরকারের কাছে দাখিল করেন, সরকার কিন্তু আপনাকে যে আপনার যে কাগজপত্রগুলো আছে সেগুলো দেখে তারপরে যদি একটা সালিশের মাধ্যমে, কিন্তু একটা সালিশের বিধান এখানে আছে, সালিশের মাধ্যমে কিন্তু আপনার সমস্যাটার সমাধান হতে পারে। আর তারপরে যদি সেটা না হয়, তাহলে একটা দেওয়ানি মোকদ্দমা দায়ের করবেন যে আপনার যে টাকাগুলো নিছে সেই টাকাগুলো উদ্ধারের জন্য আপনি সেই দেওয়ানি মোকদ্দমাটা আমাদের সাথে করতে আছেন পারেন। টাঙ্গাইলের আলামিন, আপনার কাছে আসবো। আর আপনি যেহেতু মীমাংসার কথা বলছেন, সালিশের কথা বলছেন, আমাদের কাছে প্রচুর টেলিফোনে এই ধরনের বিভিন্ন সমস্যা এবং তাদের অভিজ্ঞতার কথা আসে। তারাও চান যে আমাদের এই আলোচনা থেকে কোনো একটি সমাধান পেতে। যেমন গাজীপুরের মোহাম্মদ হাসান, তিনি জানিয়েছেন যে তার ছোট ভাইকে মালদ্বীপে নিয়ে যাওয়া হয়, কাজ এবং বেতনের কথা বলে নিয়ে যেয়ে সেটি আর দেওয়া হয় না, সাগরে নিয়ে ভয় দেখিয়ে তাকে বেতন নিয়ে কথা না বলার জন্য তাকে ভয় দেখানো হয়, এবং পরে তাকে দেশে ফিরে আসতে চাইলে দালাল বলে যে দেশে আসলে মীমাংসা করে দেবে, কিন্তু দালাল কোনো সমাধানে আসতে চাচ্ছে না, এখন সালিশেও বসতে চাচ্ছে না। এই যে আপনারা বারবার বলছেন, আমাদের এই আলোচনায় বিভিন্ন সময় উঠে আসছে যে সালিশ একটি মধ্যস্থতার একটি পদ্ধতি এবং এটি অনেক কার্যকর একটি পদ্ধতি, কিন্তু কেউ যদি সালিশের বসতে না চায় সেক্ষেত্রে আসলে কি করবার রয়েছে? সালিশে যদি না বসে, সালিশে আসলে কিন্তু দুটো পক্ষ, অর্থাৎ যিনি অভিযোগকারী এবং যিনি অভিযুক্ত, এই দুইটা পক্ষের কিন্তু মন মানসিকতার উপরে অনেকটা নির্ভর করে, ডিপেন্ড করে। আর এই অভিবাসন আইনের 2013 সালের বৈদেশিক কর্মসংস্থান এবং অভিবাসী আইনের 41 ধারায় যে কথাটা বলা আছে যে সেখানে সালিশের ক্ষেত্রে বিধি এবং বিধান অনুসারে সরকার সেই কাজটা করবে। তো এখনো আসলে দুঃখের সাথে বলতেই হয় যেটা আসলে কিন্তু বিধিটা যে ওই যে সালিশের মাধ্যমে যে টাকাটা উদ্ধার করবে, এটা যেহেতু আমাদের অন প্রসিডিউরাল পদ্ধতিতে রয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমি যে হাসান ভাইকে একটা অনুরোধ করব যে যেহেতু আপনার ছোট ভাইকে মালদ্বীপ পাঠানো হয়েছে, সেখানে যে উনি পড়ছেন নিশ্চয়ই কিছু কাগজপত্র আছে, আপনি তাদেরকে ডাকেন, অর্থাৎ সরকারের মাধ্যমেই আমি বলতেছি। এই কারণে সরকার বলতে তো আসলে এখানে আমরা বলবো বিএমইটি আছে, আর জেলা পর্যায়ে আছে ডেমো একটা অফিস আছে, ডিস্ট্রিক্ট পর্যায়ে, জেলা পর্যায়ে। তাদের কাছে যদি আপনি সেই যে আপনার ভাইয়ের যে পাসপোর্ট আছে, ভিসা আছে, কন্ট্রাক্ট ফর্ম আছে, এগুলো একত্র করে আপনি ডেমোতে অথবা বিএমইটিতে যদি আপনি এইটা অভিযোগটা দাখিল করেন, তখন এই কর্তৃপক্ষই কিন্তু তাদেরকে সালিশের জন্য ডাকবে। এটাও অনেক জরুরি যে এই কাগজপত্রগুলো খুবই জরুরি। আপনার সাথে কি কোনো কাগজপত্র আছে? এটা তো টেলিফোনে এসেছিল না, এটা আপনার মানে আমি তার উদ্দেশ্যে বলতে চাই, যদি কোনো কাগজপত্র থাকে তাহলে কাগজপত্রে কিন্তু তাকে একটা বেটার সাপোর্ট দেবে লিগ্যাল পয়েন্টে। ইভেন আপনার যদি বিএমইটি বা মন্ত্রণালয়ও যদি অভিযোগটা জানায়, তাহলেও কিন্তু সে একটা সেটেলমেন্টের জায়গায় সেটা পাবে। প্রমাণ একটা বড় ব্যাপার। যদি কোনো প্রমাণ না থাকে তাহলে মানে কোনো না কোনো, সে যে টাকা দিয়েছে ওই মালদ্বীপে যাওয়ার জন্য এবং তার সাক্ষী তো পাবে, তার আত্মীয় স্বজন হোক, এলাকায় কিন্তু কেউ টাকা দিলে কেউ না কেউ জানে, তাহলে সেই সাক্ষীর মাধ্যমেও কিন্তু একটা স্থানীয় সালিশ বসিয়ে সেটার একটা কাগজ ডকুমেন্টস তৈরি করতে পারে, সালিশনামা, যে সালিশনামাটা তাকে হেল্প করতে পারে আইনের যাওয়ার ক্ষেত্রে। আপনারা যে সচেতনতার বিষয়গুলো আমি একটা বলি যে এই যে উনি বলেছেন যে সাগরে নিয়ে ভয় দেখিয়ে, এটা কিন্তু আসলে মারাত্মক একটা অপরাধ।
এটা একটা মারাত্মক জি অপরাধ। এটা আমি এটাকে যদি একটু যদি আমি উনি আবার address সাথে একটু অ্যাড করে বলবো, এটা হলো 2012 সালের মানব পাচার প্রতিরোধ দমন আইনের একেবারে স্পেসিফিক্যালি বলা আছে যে 6 ধারার একটা সে অপরাধ সে করছে। আর 6 ধারার অপরাধের ক্ষেত্রে আরেকটা এই মানব পাচার আইনের সুন্দর একটা দিক হলো কি, যে যদি অডিও ভিজুয়াল অথবা ইলেকট্রনিক কোনো মিডিয়ার মাধ্যমেও যদি কোনো সাক্ষ্য প্রমাণাদি সে সংগ্রহ করতে পারে, যেমন মোবাইলের কন্ট্রাক্ট করতেছে, তার কিংবা সাথে কথা SMS করেছে, জি, সেটির SMS কোনো করতেছে, তথ্যটা এটাও রাখা। কিন্তু ট্রাইব্যুনাল কিন্তু সন্তুষ্ট হলে এই সাক্ষ্যগুলোও গ্রহণ করে কিন্তু সুন্দর একটা প্রতিকার দিতে আমরা পারে। একটু আলামিনের বক্তব্য জেনে নিতে চাই। আলামিন, আপনার ক্ষেত্রে কি হয়েছিল? আপনি কোন দেশে গেছিলেন? ওমানে বোধহয়, না? আমি ওমানে গেছিলাম। হ্যাঁ, তারপরে? তো দালালের কাছে কথা ছিল যে আমি আর কিলনার বিষয় দেব, ঠিক আচ্ছা। আছে। পরে উনি বললো যে আমার কাছে কিলনার বিষয় নাই, আমার একটা বন্ধু আছে, ওর কাছ থেকে আমি একটা বিষয় নিয়েছি, কোম্পানির বিষয়, বিশাল বড় কোম্পানি, ওই জায়গায় তুমি যে কোনো কাজ করতে পারবা, ঠিক আছে। তুমি যদি তোমার ওই জায়গায় ম্যানেজ করে নিতে পারো, সারাদিন পানিতে ভিজাবা, এরকম পানি দিয়ে অল ভিজাবা, এরকম কথা ছিল। যাওয়ার পরে আমার কোনো কোম্পানি নাই, কোনো কিছু আমি পাই নাই, ঠিক আছে। আমার কথা ছিল যে থাকা দিব, খাওয়া দিব, কোম্পানির সমস্ত খরচ দিব, টিকিট পতাকা সব দিব। তো ওই জায়গায় যাই আমি খাবারটা পর্যন্ত পাই নাই, ঠিক আছে। আমি 3 মাস না খেয়েছিলাম, অনেকটা কষ্টে ছিলাম। লাস্ট মুহূর্তে দালালটা আমি ফোন দেওয়ার পরে উনি আমার ফোন ধরে না। ফোন না ধরাতে আমি বাড়িতে ফোন দিছি। ফোন দেওয়ার পরে বাড়িতে বললাম যে এই অবস্থা, এরকম কাহিনী আর কি করবো। পরে ওনারা দালালের কাছে গেলে, যাওয়ার পরে ওনারা অনেক কথা বলছে, ভয় দেখাইছে। পরে আমি তারপরে আবার ফোন দিছি। ফোন দেওয়ার পরে দালাল আমার বলে যে তুই যদি আসস তাহলে তোর খবর আছে, দেশে আসলেই তোর খবর আছে। আমার বাবা মা অনেক কষ্ট করে টাকাগুলো জোগাড় করছে, ঠিক আছে, সুদি করে টাকা নিছে, ওইগুলো তো এইরকম ভাবেই করছে। আপনি ফিরে এসেছেন কতদিন পরে? আমি 3 মাস 3 মাস থেকে 15 দিন পর 24 ফেব্রুয়ারি 24 তারিখে আমি দেশে মানে আসছি। আপনি এখন সেই টাকাগুলো ফেরত চান? অন্তত আমি টাকাগুলো ফেরত চাই। আর আমার টিকিটের জন্য আমি টাকা চাইছিলাম, ঠিক আছে, টিকিটের জন্য টাকা চাইছিলাম, সেই টাকাটাও দেয় নাই। আমি বাড়িতে ফোন দেওয়ার পরে পরে মায়ের কাছে ফোন দিলাম যে আমার টিকিটের টাকা দিতেছে না। পরে মায়ের কাছে ফোন দেওয়ার পরে মায়ের তো অনেক কান্না করছে, টাকা কোথায় পাবো, গরিব মানুষ আমরা, অনেক টাকা 3 লাখ টাকা দিয়ে গেছি। পরে মায়ের বাধ্যতা হয়ে, ঠিক আছে, মেডিকেলে গেছে নিজের রক্ত বিক্রি করতে। এটার বিচার চাই আমি, যে আমার মতো জানি আর কেউ এরকম না হয়, যে কারো মায়ের রক্ত বিক্রি কইরা দেশে থেকে বিদেশ থেকে ছেলেরা দেশে আনতে হয়। এটার বিচার চাই আমি আপনাদের কাছে। খুবই দুঃখজনক ঘটনা আলামিনের ক্ষেত্রে। কিন্তু আমরা প্রায়শই দেখছি যে এক ধরনের ভিসার কথা বলি, আর একটা ভিসা দেওয়া হয়, এবং দক্ষ জনশক্তি রপ্তানির যে বিষয়টি সবসময় বলা হয়, সেখানে একটা ঘাটতি এবং ঘাপলা থেকেই যাচ্ছে। আমরা আপনার কাছে আবারও ফিরবো, মেরিনা সুলতানা এবং অ্যাডভোকেট হুমায়ুন কবির। তবে এটি বিরতির পরে ফিরে এসে আলামিন এবং অন্য যারা আছেন তাদের বক্তব্যগুলো শুনবো এবং একটি সমাধান দেওয়ার চেষ্টা করব। অভিবাসীর আদালতের ইচ্ছে একটি বিরতির সাথেই থাকুন। অভিবাসন মানুষের অধিকার। পৃথিবীর যে কোনো প্রান্তে নিজের ভাগ্যকে যাচাই করতে যাওয়া নিশ্চয়ই অপরাধ নয়। অভিবাসীর আদালতে আমরা আবারও ফিরলাম। আমরা আলোচনা করছি এমন কিছু বিষয় নিয়ে, এই অভিবাসন প্রক্রিয়ার সাথে যেতে গিয়ে বিভিন্ন সময় ভাগ্য বিড়ম্বিত হতে হয় বহুজনকে। কি তাদের সমাধান, কি উপায় রয়েছে সেই সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য? বিশেষজ্ঞ হিসেবে আমাদের সাথে আজকে আছেন রামরুর প্রোগ্রাম পরিচালক মেরিনা সুলতানা এবং আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ হুমায়ুন কবির, এবং আমাদের সাথে স্টুডিওতে আছেন আলী আজম, মোহাম্মদ খালেক মিয়া, শহীদুল ইসলাম আলামিন এবং আমিনুর। আমিনুর, আপনাদের কথা শুনছিলাম। আলামিন বলছিলেন যে ওমানে যে তাকে ফিরে আসতে হয়েছে অনেক কষ্টে, তার মা নিজের রক্ত বিক্রি করে সেই টাকা পাঠিয়ে তাকে ফেরত নিয়ে আসে। দালাল এখন তাকে চিনছেন না। হ্যাঁ, এটা মানে হয়তো আলামিনেরটা আমরা শুনতে পাচ্ছি এখানে, কতজন যে কতভাবে আসলে টাকা জোগাড় করে তার মানে সন্তানের এই কাজে লাগায়, এটা আসলে আমরা কয়টার তুলে ধরতে পারি। কিন্তু আমাদের একটা বিষয় যে যেহেতু সে 2017 সালে গেছে, দালাল তো প্রসেস করেছে কোনো না কোনো ফর্মে, তো তাকে যে ভিসাটা দিয়েছে রিক্রুটিং এজেন্সির, কারণ সে তো বিএমইটি ক্লিয়ারেন্স ছাড়া আসলে যেতে পারেনি, তাহলে কোনো না কোনোভাবে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে অ্যাটাচ করেই গেছে। আপনার কাছে কোনো কাগজপত্র আছে? আমার কাছে কোনো কাগজপত্র নাই, তবে আমাদের গ্রামের লোকজন ছিল, ওনাদের কাছে সামনে রেখে ওনারা যত টাকা দেওয়ার দিছি, ঠিক আছে, কিন্তু যদি সবগুলাই আছে। কিছু কাগজপত্র থাকলে যেটা হয় কি, কোন রিক্রুটিং এজেন্সি এখানে কে ভূমিকা রেখেছে সেটাও হয়তো ধরার সুযোগ থাকে। তবে যেহেতু সে আসলে ওই দালাল একদম লোকাল লেভেলের, তার মানে লোকালি তাকে ওই সালিশের মাধ্যমে সেটেল করা। এবং আমি অনুরোধ করতে চাই সবার কাছে যে কাজের প্রয়োজন আছে, আমি জানি যে মানুষ কতটা অসহায় হয়ে যায়, কিন্তু
এই যে ফিরে আসাটা এবং যেভাবে ফিরে আসা, সেই ভোগান্তির কিন্তু না, আরো সেটা চরম। নিশ্চয়ই কারো তো কাম্য সেই নয়। জায়গা থেকে আমরা যেন, যারাই অনুষ্ঠানটা দেখছেন, তারা যেন এই জায়গাটা একটু সচেতন হন। ভিসা মানে ভিসাটা আসলে জেনুইন কিনা, ভিসাটা দিয়ে আসলে সে কাজ পাবে কিনা, তার কোনো টাকা পয়সা আসলে এই যাচাই বাছাই করার জন্য মানে একদম সাধারণ মানুষের ক্ষেত্রে কি এটা কি খুব উপায় রয়েছে, মানে এই কার কাছে গিয়ে, কোন কর্তৃপক্ষের কাছে গিয়ে তার এই বিষয়গুলো যাচাই ভিসা বাছাই করবে? যাচাই কিন্তু আমাদের একদম অনলাইনে চারটা করা যায়, যেটা ডিএমও থেকেও করতে পারে, আমাদের যে ইউনিয়ন ডিজিটাল সেন্টার ওখানেও কিন্তু। না, আপনি কোথাও গিয়েছিলেন না। সরকারি কোনো অফিসারের কাছে না কিংবা? না, আমার না। কোথাও যাইতে কোথাও হয় যাওয়া নাই। হয়নি। দালাল বলছে তোমার কোনো কিছু করতে হবে না, মানে দালালের সমস্ত উপর কিছু আমি করে পরিপূর্ণ দিবো। বিশ্বাস রেখে আজকে তার জি জি, এই দালালের উপর অবস্থা। সমস্ত বিশ্বাস রেখে আমি আজকে এই ধরা দেখাইছি। আমি একটু শহীদুল ইসলাম আপনার কাছে যেতে চাই। আপনার ক্ষেত্রে কি ঘটেছিল একটু বলবেন সংক্ষেপে? জি, আমার বন্ধু, ঘটনাক্রমে আমরা আগে একসাথেই থাকতাম একই রুমে, দীর্ঘদিন 3 বছর প্রায় আমরা থাকছি। সেই সুবাদে আমি দেশের বাইরে থাকতাম তখন সৌদি আরব। তো দেশে আসার পরে 2-3 বছর যাবত আমরা যোগাযোগ হয় আমার সাথে, ওর সাথে ফেসবুকে, ইমোতে এবং কি কন্ট্যাক্টস নাম্বারে। তো হঠাৎ করে আমাকে জানায় যে গত বছর মানে 2016 নভেম্বর মাসে যে আমি তো লোক পাঠাচ্ছি বাইরে, তো কোনো লোক থাকলে তুমি আমাকে দাও। তখন আমি বলি যে ওইভাবে তো কোনো লোক নাই আমার কাছে, তারপর আমি জানাবো। এইভাবে কয়েকদিন প্রতিদিনই কথা হয় বা ফেসবুকে যোগাযোগ হয়। হঠাৎ একদিন বলতেছে যে অস্ট্রেলিয়া যাওয়ার ব্যাপারে, ওর মামা আছে অস্ট্রেলিয়া, এটা আমি আগে থেকেই জানতাম। তো অস্ট্রেলিয়ার ব্যাপারে, অস্ট্রেলিয়া যাওয়া যাবে। তা আমি বলি যে আমার কাছে তো টাকা নাই অত, তো আমি কিভাবে দেব? তখন আমাকে বলে যে ঠিক আছে, আমরা তো একসাথেই ছিলাম, তো আপনি আমাকে এখন অর্ধেক টাকা দেন, বাকি টাকাটা পরে দিলেও চলবে। মানে আপনি ওখানে গিয়ে আমার বোন জামার আন্ডারেই কাজ করবেন, তো সেখানে থেকে টাকাটা স্যালারি থেকে কেটে রাখবে আর কি, বাকি টাকাটা আপনাকে দিবে। এইভাবে কন্টাকে উনি আমার কাছ থেকে ইনস্টলমেন্টে 3-4 বার টাকা নেই। আচ্ছা, তারপর শেষে আমাকে দিয়ে পাসপোর্ট করায় এবং কি যত কিছু করার আছে মেডিকেল টেডিকেল সব করানোর পরে ওইভাবে উনি সব কিছু অ্যারেঞ্জ করে। তো আমাকে ঢাকায় আনায়, ঢাকায় আনানোর পর বলে যে আমি আমার বোনের বাসায় থাকি, ওখানে আমাকে বলে যে আপনার 2-3 দিনের ভিতরেই আপনাকে কি পাঠিয়ে দেবো আর কি, ফ্লাই হবে মানে আপনার। আপনার কি আর যাওয়া হয়নি অস্ট্রেলিয়া? না, তখন আমাকে এয়ারপোর্টে ঢোকায় ওনারা আচ্ছা। 2 দিন পরে এয়ারপোর্টে ঢোকানোর পরে আমাকে বলে একটা নাম্বার দেয় কাস্টমস অফিসারের, যে উনি আপনাকে করে দেবে কুয়ালালামপুরের ট্রানজিটের একটা আমাকে দেয়, টিকিট দেয় আর ভিসা দিয়ে ঢুকিয়ে দেয়। 10 মিনিট অপেক্ষা করতে বলে, কিন্তু আমি 40 মিনিট অপেক্ষা করি প্রায়। ওখান থেকে আমি ফোন দেই, ওনারা আর আমার কোনো ফোন ধরে না, ফোন বন্ধ করে দেয়। তো আমি তখন বুঝতে পারি, আমার সন্দেহ হয়। তারপর আমি আমার আরেকটা পরিচিত বন্ধুকে ফোন দিই, ও বলে যে ওখানে ইমিগ্রেশন পুলিশের কাছে না দেওয়ার জন্য পাসপোর্ট, কারণ হয়তো বা কোনো সমস্যা আছে। তারপর আমি ওখান থেকে বের হয়ে আসি, অনেক যোগাযোগের ব্যবস্থা করি ওনাদের সাথে। এখন কুমিল্লাতে, ওর বাড়ি আবার কুমিল্লাতে আর কি। আচ্ছা, তো আমি কুমিল্লাতে ওখানে গেছি যে সূত্রে চেনা মোটামুটি, আরেকটা ফ্রেন্ড আছে আমাদের ওই সূত্রে। তো ওখানে যাওয়ার পর ওনারা বলতেছে যে ও তো বাড়িতে নাই। মানে তার খোঁজ আপনি আর আর খোঁজ তার পাইনি। খোঁজ কত টাকা পাইনি। খরচ হয়েছিল আপনার? আমার কাছ থেকে টোটাল 5 লাখ টাকা 5 লাখ টাকা নিয়েছিল। আপনার দেখতে পাচ্ছি ফেসবুকের মাধ্যমে ওনার সাথে এবার যিনি দালাল হিসেবে হ্যাঁ, ওনারা তার মনে হয় পরিচয়। একসাথে একসময় হ্যাঁ, ছিলেন সৌদি একসাথে। আরবে। 3 বছর আমরা আচ্ছা, আচ্ছা। একসাথে ছিলাম, প্রায় একই রুমে ছিলাম। মানে এইগুলোর বাইরেও বেশ কিছু টেলিফোনে, যেমন তাহমিনা চট্টগ্রাম থেকে, তিনি বলছেন যে দালাল তার ভাইয়ের বান্ধবীর স্বামী। টেলিফোনে তিনি জানিয়েছেন যে ভাইয়ের জন্য দালালকে 3 লাখ টাকা এবং পাসপোর্ট দিয়েছেন, 3 বছর হয়ে গেছে, দালাল তাদের সাথে যোগাযোগ করে না, পাসপোর্ট ফেরত দেয়নি, বিদেশেও নিচ্ছেন না। কি করার উপায় আছে? আমার মনে হয় এই ধরনের আরো অনেক মানে case দালালের আপনাদের মাধ্যমে কাছে এরকম আসে। অনেকেই আছে যে টাকা দিয়ে দিয়েছে, হয়তো ফোনে যোগাযোগ করেছে, এলাকায় বেড়াতে এসছে। উনি যেটা আমাকে একটু বলছিলেন যে প্রায় যাকে উনি টাকা দিয়েছেন এলাকা থেকে প্রায় 1 কোটি টাকা মতো নিয়ে গেছে, এবং তার ফ্যামিলি মেম্বারদেরও ক্ষেত্রেও কিন্তু তারা অলমোস্ট সবাই অস্ট্রেলিয়া হয়তো সেটেল হয়ে গেছে। তো তার জন্য কিন্তু এটা এখন কঠিনই হয়ে যাবে টাকাটাকে মানে উদ্ধার করা। কিন্তু আমরা যারা যাব, আমাদের এন্ডেও কিন্তু কিছুটা দায়িত্ব নিতেই হবে, তা নাহলে এই সাফারিংটা, ওনার যে টাকার পয়সার যে কষ্টটা পড়লো, বা অন্যরা তাহমিনার মতো এরকম অনেক কেসই, সেই জায়গায় কিন্তু এই উদ্ধার করাটাও কিন্তু খুব কঠিন হয়ে যায়। কারণ দালাল যদি 20 জনের কাছ থেকে টাকাটা নেয়, হয়তো কোনো কোনো জায়গায় মানে কিছুটা টাকা হয়তো ব্যাক করে, কিন্তু পুরো টাকা ব্যাক কিন্তু করাটা সেক্ষেত্রে আইনগত কোনো ব্যবস্থা নিয়ে এই দালাল চক্র প্রতারণার জায়গাটা আপনি এখানে দেখেন, এটা কিন্তু আমি মনে করি একটা সংঘবদ্ধ চক্র। আচ্ছা,
আর কিছু লোক থাকে বাংলাদেশে আর কিছু লোক থাকে বাংলাদেশের বাহিরে। তো শহীদুল ভাইয়ের বেলায় যে ঘটনাটা ঘটে গেছে আর কি, শহীদুল ভাইয়ের কথাবার্তায় কিন্তু একেবারে একটা স্মার্টনেস আছে। সে দেশের বাহিরেও ছিল 3 বছর। হ্যাঁ, ওনার অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতা মানে আছে। এর পরেও তাকে তারপরেও, প্রতারণার শিকার হ্যাঁ, হতে হয়েছে, সেটি এখানেই আমার আমি অ্যাড্রেস প্রশ্ন। করতে চাচ্ছি যে শহীদুল ভাইয়ের মতো লোকরাও কি প্রতারিত হয়, তাও বিদেশের নামে। তো এখন আমি শহীদুল ভাইকে যেটা আসলে আমি একজন আইনজীবী হিসাবে আসলে আমি আমার কথাগুলো উপস্থাপন করব, সেটা হলো যে আপনি তাই বলে হেরে যাবেন না। তার কারণ একজন শহীদুল আপনি হেরে যাওয়া মানে আরো লক্ষ লক্ষ মানুষকে সে প্রতারিত, হাজার হাজার মানুষকে প্রতারিত করতে পারে। আমি আপনাকে অনুরোধ জানাবো যে যেহেতু এই আপনাকে প্রতারণা করছে, সে কারণে আপনি একটা ফৌজদারি মামলা করেন। ফৌজদারি মামলা করতে গেলেও হয়তো আপনারা বলতে পারেন যে কিন্তু আমাদের গভর্নমেন্ট থেকেও কিন্তু সহযোগিতা দেয়, আমাদের রামরু কর্তৃপক্ষ ওনারা সহযোগিতা দেন। আপনি একটা ফৌজদারি মামলা করেন। আর দেওয়ানি মোকদ্দমাটা করতে গেলে কিন্তু আবার যে আপনি ক্ষতিপূরণের উপরে মোকদ্দমাটা করবেন সেটার উপরে অ্যাড ভলিউম কোর্ট ফি দিতে হবে। সেজন্য এটা না করে আপনি আপনার যে ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলো নিয়েই আপনি বিএমইটিতে যেতে পারেন অথবা ডেমোতে যেতে পারেন। সেখানেও যদি আপনি একটা পিটিশন দাখিল করেন যে এই এত তারিখ থেকে শুরু করে সে এই প্রক্রিয়ায় আমাকে সে প্রতারিত করছে, তাহলে পরে আমি মানে আশা করি যেহেতু যে আপনি একটা ফেসবুকে সুরাহা আপনাদের পাবেন। সাথে যোগাযোগ হয়েছে, তার মানে কিছু ডকুমেন্টস পাওয়া যাবে, জি, আপনি জি, যেটা পাবে। বলছিলেন, মানে একেবারেই যে পাওয়া যাবে না এরকম পাওয়া যাবে না, মানে সুতরাং আপনি বলছেন একেবারে ছেড়ে না দিতে, জি, জি, এরকম ছেড়ে না। অবস্থাতে জি, জি, মানুষ জি, অনেক হতাশ হয়ে পড়েন, যার জন্য দুটো জায়গাতেই, একটা তো অবশ্যই সরকারি মাধ্যমে আপনার জনশক্তি অফিসে যোগাযোগ জি, করে অবশ্যই। আমি সমস্ত চাই, আবেদন আমি দিয়ে চাচ্ছি যে আমি তো প্রতারিত হইছি, তো ভবিষ্যতে আমার মতো বাংলাদেশের অনেক মানুষই এরকম বিশ্বাস করে হয়তো বা বন্ধু বা বন্ধুর বোন বা বন্ধুর ভাই এরকম আত্মীয় স্বজনের কাছে টাকা দিতে পারে। তো এইভাবে কেউ যেন না মানে দেয়। মানে টাকাটা- সেই সচেতনতা তৈরি টাকাটা করার দেওয়ার সময় অন্তত উদ্দেশ্যেই বলা কিন্তু যে আমাদের ঠিক আছে এই আমার বড় অনুষ্ঠানের ভাই বা আয়োজন। বন্ধু, কিন্তু একটা ডকুমেন্টস জি, রাখতেই জি, হবে। অবশ্যই। আর যে কাউকে আসলে টাকা দেওয়া যাবে না অস্ট্রেলিয়া। এই ধরনের আরো অনেক কেস নিশ্চয়ই আপনাদের কাছে আছে, হ্যাঁ, রামদু নিয়মিতই এই ধরনের বিষয়গুলো দেখে। আপনাদের অভিজ্ঞতা থেকে আমরা এখানে একটা দেখলাম যে শেখ আব্দুল্লাহ যশোরে, উনি হচ্ছে স্টুডেন্ট ভিসা নিয়ে মালয়েশিয়া গেছেন, তো তাকেও কিন্তু 3 লাখ টাকা দালালকে সে দিয়েছে, এবং থাইল্যান্ডে ঘুরিয়ে নিয়ে চলে আসছে, এবং সে যেহেতু ওখানে পুলিশের হাতে ধরা পড়ে এবং 2 বছর জেলও খাটে। এখন পরে তাকে নিয়ে নিউজ হয়, এবং ওই ট্রিপে 8 জন ছিল স্টুডেন্ট হিসেবে গেছে, যার মধ্যে মারাও গেছে, এবং ওটার পরে রিপোর্ট আমাদের পত্রিকা হওয়ার পরে তাদের দেশে ফিরে আনা হয়। কিন্তু সে এখন এই টাকাটার জন্য কি করবে, প্রতিকার কি পাবে? এখন মানে সমস্যা সবার একই, হ্যাঁ, মানে সব বিভিন্ন একই। ভাবে সেই সমস্যাতে এবং গিয়ে তারা যেখানে পড়ছে। যে স্টুডেন্ট, যেখানে সুযোগ থাকছে স্টুডেন্ট হওয়ার, তখন স্টুডেন্ট দেখিয়ে দিচ্ছে, যে ভিজিটের সুযোগ থাকছে সে ভিজিট দেখিয়ে দিচ্ছে। কারণ দালাল কিন্তু বিভিন্ন, অলরেডি উনি একবার এটা বলেছেন, নানানভাবে যেখানে যেরকম প্রয়োজন সেভাবে করছে, যেখানে আত্মীয় সেখানে আত্মীয় রূপে, আর অন্য অন্য জায়গায়। কিন্তু আমার কাছে যেটা বিষয় মনে হচ্ছে যে সে কিন্তু তাকে 2 বছর শুধু জেলে খাটানো না, তাকে হচ্ছে স্টুডেন্ট ভিসায় যে কিন্তু কাজ করার তার পারমিশন পাওয়ার কথা না। হ্যাঁ, সে কিন্তু কাজ করতে পারবে না তাকে যদি স্টুডেন্ট ভিসা নিয়ে থাকে, এবং 3 মাসের মধ্যে তাকে ব্যাক করতে হবে। এটা কিন্তু সবাইকে জানতেই হবে যে মালয়েশিয়া যদি স্টুডেন্ট ভিসা হিসেবে তাকে নিয়ে যায়, 3 মাস পর তার যদি কাজের, যদি দালালের তো সুযোগ থাকে না, এজেন্সি করবে, তাহলে এজেন্সির সাথে তো ওই আন্ডারস্ট্যান্ডিং সে ক্লিয়ার বুঝে না নিয়ে যায়, সে কিন্তু কাজ আসলে পাবে না, তাকে কিন্তু অবৈধ হিসেবেই ওখানে থাকতে হবে। এবং এখন যতই আমরা ভাবি যে সহজে, যেই হয়তো সহজে আবার ব্যাক করতে পারবে, তা কিন্তু না। আমরা একটু আমাদের সাথে আছেন আলী আজম এবং আমিনুর, তাদের বক্তব্য একে একে শুনে নিতে চাই। আপনি একটু বলেন কোথায় কি সমস্যা হয়েছিল, আপনার সংক্ষেপে বলবেন একটু। ভাই প্রথমে আমাকে দালালে ওমান নিতে চাইছিল, ওমানে? হ্যাঁ, 2,60,000 টাকা ডিমান্ড। যে অফিস ক্লিনার 8 ঘন্টা ডিউটি, বেসিক বেতন 22,000 টাকা আমাকে বলছে। তে পরবর্তীতে যাওয়ার পর আরও 6 জন দেখি রুমে, তে আমাদের ইউনিয়নের পার্শ্ববর্তী, মানে ইউনিয়ন আর কি, তে কোনো কাজকর্ম দেয় না। এক সপ্তাহ পর একটা পতাকা বানাই দেয়, 1 সপ্তাহ পর একটা পতাকা বানাই দেয়। পতাকা বানাই দেওয়ার পরে বলি যে ভাই আমাকে কাজ দেন না, ঋণপাতি করে কোথাও আসছি, তে একটা কাজ দেন। কয় যে কোনো কাজটা আছে এখন না, তোমাকে কাজ দেব আর কিছুদিন পর। তে কাজকর্ম কোনো দেয় না। দেওয়ার পর এইভাবে 1 মাস চলে যায়। চলে যাওয়ার পর দেশ থেকে আমার খালাতো ভাই নুরুজ্জামাল এখানে আসছিল। তে ওই লোকটায় ফোন দিছে যে আলী আজম, তুই কি কোনো কাজকর্ম পাইছস? কয় না। আমি বলছি যে না, কোনো কাজকর্ম তো আমাকে দেয় নাই। তখন আমি বলছি যে তুমি আসতে চাইতেছো, কেন আসবা এখনই? কারণ আমাকে তো কাজ দেয় না।
তো এই কথা বলার পর ওই দালালের শুনে আমাকে মারপিট করে। আচ্ছা, মানে আমাকে আপনি যখন মারপিট জেনে করে, যান হ্যাঁ। তখন আপনার উপরে চড়াও হয়। আমাকে মারপিট করে এবং কি আমাকে একটি আঘাত করে এখানে ছুরি দিয়ে, এখানে আঘাত করে, আঘাত দিয়ে এখানে রয়েছে। তে পরবর্তীতে আমি দেশে জানাই, মা বাপে ঋণপাতি করে তোমরা পাঠাইছ, কি কেমন জায়গায় আসলাম, তো আমাকে কোনো কাজ টাজ দেয় না এখন পর্যন্ত। আমার আপনি ফিরে আসছেন কতদিন পরে? হ্যাঁ, কতদিন পরে ফিরে আসছেন আপনি? আমি কতদিন পর 3 ফিরে মাস। আসছি? 1 মাস। 1 মাস পর আমাকে ফেরত কত দিয়েছে। টাকা সব মিলে আপনার আসলে ক্ষতির সম্মুখীন হয়েছেন আপনি? 2,60,000 টাকা আমি 2,60,000 হ্যাঁ দিছিলাম। আমরা একটু আমিনুর ভাই আছেন, ওনার বক্তব্যটা একটু শুনে নিতে চাই, তারপরে একসাথে আমরা চেষ্টা করব সমাধান দেওয়ার। আমি সিসিলি যাওয়ার জন্য টাকা পয়সা দেই। তে আমরা ছিলাম 5জনেই মানে সিসিলি যাবো। এই টাইমের ভিতরে আমাদের সিসিলি নিয়ে গেল, কিন্তু সিসিলি না, নিয়ে গেছিল সুদান। সুদান নিয়ে যায় আমাদের আটকায় রাখলো, এক মাটির গুহার ভিতরে আটকায় রাখলো। আটকায় রাখার পরে তো বললো যে আমরা তো বলতেছি যে আমরা সিসিলি যাবো, কিন্তু আমাদের এই জায়গায় আনলেন, তাহলে কবে নিয়ে যাবেন? তো ওরা বলতেছে কি আর সিসিলি যাবেন আপনি, আপনারা আসছেন এই জায়গায়। তো এইভাবে বলার পরে এরা, আমরা বললাম যে আমাদের নিয়ে যান সিসিলি। তো না নিয়ে যাওয়ার পরে তারা আমাদের প্রথম অবস্থায় মারধর করার পরে পাসপোর্ট আমাদের কাছ থেকে নিয়ে যায়। পাসপোর্ট নিয়ে যাওয়ার পরে আমরা 5জনই পাসপোর্ট মানে ভয়ে আমাদের মারে ধরে পরে পাসপোর্ট নিয়ে গেল। নিয়ে দেওয়ার পরে আমরা তাদের বলতেছি ভাই তাইলে আমরা 4-5 দিন রইলাম, তারপরে পাসপোর্ট নেওয়ার পরে ভাই আমাদের তাহলে খানা দানা শেষ হয়ে গেছে, তো ওগুলো আইনা দেন। তা আমরা ওরা বলতেছে কয় আরো 2 লক্ষ করে টাকা নিয়ে আসি বাংলাদেশ থেকে। আচ্ছা, তোরা বসে বসে যে খাবি 2 লক্ষ করে টাকা নিয়ে আসো, টাকা আইনা নে, তারপরে এই জায়গায় এসে খাওয়া দাওয়া কর। তা আমরা কই ভাই আমরা তো সবাই গরিব মানুষ, সবাই ঋণগ্রস্ত করে গেছি, তো আমাদের কাছে তো আর টাকা নাই। কয় টাকা নাই তাহলে তোরা খাবারও বন্ধ। তো এইভাবে আমরা প্রায় 1 মাস ছিলাম। 1 মাস থেকে আবার ফিরে হ্যাঁ, এসেছেন? 1 মাস থাকার পরে আবার মানে আমরা বাংলাদেশ থেকে রিটার্ন টাকা নিছি 40,000 করে, মানে ফিরে নেওয়ার আসার পরে টাকা নিয়ে ফিরে আসি। আমরা দেখছি এখানে মানে একদম শারীরিকভাবে অত্যাচার করা হয়েছে এবং আটকে রেখে আটকে রেখে। এই সেক্ষেত্রে কি কোনো আইনগত সহায়তা তারা পাবে? হ্যাঁ, আমি খুব সংক্ষেপে যদি একটু আলী আজম ভাই এবং আমিনুর ভাই হ্যাঁ, হ্যাঁ। এই দুটো কাহিনীকে ঘটনাকে আমি একই ফ্রেমে আমি আবদ্ধ করতে চাই। সেটা হলো যে মানব পাচার আইনের 6, 7, 8 এবং 14 ধারা। মানব পাচার? জি জি, এখানে ওনাকে এই মানব পাচার আইনে যে কথাটা বলা আছে সে 3 ধারায় সংজ্ঞাটা দেওয়া আছে। সংজ্ঞাটা এরকম যে যদি কোনো ব্যক্তি ভয় দেখিয়ে ভীতি প্রদর্শন করে প্রতারণা করে, অথবা যাদেরকে পাঠানো হলো তাদের আত্মীয় স্বজন বা ওই লোকের উপর নির্ভরশীল ব্যক্তিদের উপরকে ওই বিদেশ থেকে যদি প্রতারণা করে কোনো ধরনের অর্থ লেনদেন করে, অথবা কোনো ধরনের শোষণ, কোনো ধরনের নির্যাতন, কোনো ধরনের অত্যাচার করে, তাহলে কিন্তু 6 ধারাটা চলে আসবে। এবং 6 ধারাটার সর্বোচ্চ শাস্তি হলো যাবজ্জীবন কারাদণ্ড। আর 7 ধারার কথাটা আমি এই কারণে বলবো, দেখেন বাংলাদেশে আছে একজন প্রেরণ করছে, কোথায় প্রেরণ করলো? সুদানে কিন্তু আবার আরেকজন লোক ওনাদেরকে মানে আপনি বলছিলেন যে এর আগে যে একটি চক্র কাজ করে, একটা অংশ থাকে দেশে আর একটা অংশ যেখানে পাঠানো হয় বিদেশে থাকে। আর সবচেয়ে বড় কথা যেটা, ওনাদেরকে আবার কিন্তু হুমকিও দিচ্ছে যে তোমরা কোনো ধরনের আইনের আশ্রয় নেবে না। এটাও কিন্তু খুব মানে আইনগত সুবিধা তাদের রয়েছে। আমি একটু মেরিনা সুলতানের কাছে জানতে চাই যে মানে এই ধরনের বিষয়ে সাফল্যের ভাগ কতখানি আপনারা যে ধরনের কেস দেখেছেন? একটা হচ্ছে যে মানে এইখানে যদি বলেন যে আইনের কাছে যেতে চায় না, এটা কিন্তু সাফল্য ধারণা আমাদের, কিন্তু আমি বারবার এর আগেও বলা হচ্ছে যে আইন আমাদের রয়েছে, আইনটা কিন্তু সেবাটা নেওয়ার জন্য আমাকে আসতে হবে। শুধু আইন না, আমাদের কিন্তু আমাদের যে বিএমইটি বা মন্ত্রণালয়, সেখানেও কিন্তু এই সুযোগগুলো রয়েছে। যেখানে প্রতারণার কেস হচ্ছে তারা কিন্তু ইভেন অনলাইন কমপ্লেনেও কিন্তু কমপ্লেনগুলো নিয়ে সেটা 3 মাসের মধ্যে সমাধান করার ব্যবস্থা থাকছে। এই চক্রটা যে কাজ করছে এটা কিন্তু বিভিন্নভাবেই আমাদের কাছে জড়িত। এখন ওই প্রান্তে যে আছে তারটা হয়তো এই মুহূর্তে না ধরা গেলেও ওই এখানকার যিনি তার সাথে প্রতারণা করেছেন সেই সংক্রান্ত কাগজপত্র দিয়ে যদি কমপ্লেনটা গভর্নমেন্টের ঘরে করা হয়, একটা তো আইনে উনি সরাসরি কোর্টে গেলেন, কিন্তু তার বাইরে কিন্তু জনশক্তি অফিসে বিএমবিটিতে কিন্তু উনি সরাসরি একটা অভিযোগ দাখিল করতে পারেন। সেই অভিযোগের মাধ্যমে কিন্তু একটা সেটেলমেন্ট আসতে পারে, মানে একটা সুবিধা তারা পেতে পারে। আবার ধারণা ওনারা এই আলোচনা থেকে এই বিষয়টি বুঝতে পেরেছেন যে জেনে বুঝে যাওয়াটা খুব জরুরি ছিল এবং তথ্যগুলো জেনে যাওয়া। এবং আইন রয়েছে, আমাদের কিন্তু আইনের
ব্যবহারটাও আমাদের শিখতে হবে। আমরা এই বিষয় নিয়ে তো আলোচনা করছি এবং আমার মনে হয় যারা দেখছেন তাদের জন্য একটু বলে নিই যে রামরু এটি নিয়ে বিভিন্ন সময় কাজ করে থাকে। রামরুর ঠিকানাটা আমি একটু জানিয়ে যেতে চাই, 179 সাত্তার ভবন, সৈয়দ নজরুল ইসলাম সরণি, বিজয়নগর, ঢাকাতে। এবং এখানে ইমেলেও অভিযোগ কিংবা আপনার বিষয়টি জানাতে পারেন, অভিযোগরামরু@gmail.com, কিংবা ফেসবুকে www.facebook.com/ramru, কিংবা সরাসরি ফোন করতে পারেন 019117446224 এই নাম্বারে। আর এই অভিবাসীর আদালত অনুষ্ঠানটি পুনঃপ্রচার হয় শনিবার সকাল 8:15। আমরা আমাদের আলোচনা আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আমরা আশাবাদী হতে চাই যে মানুষ জেনে বুঝে তাদের যে অভিবাসন করার যে অধিকার সেটিকে তারা পুনর্ব্যক্ত করতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, এবং আপনাদেরকেও আমরা ধন্যবাদ জানাই, আপনাদের অভিজ্ঞতাটি তুলে ধরতে পেরেছেন। আজকের মতো এখানে শেষ করছি অভিবাসীর আদালত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।